নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাই। আমি রাকা আর আপনারা শুনছেন ইউটিউব চ্যানেল কথা ও কাহিনী বাই রাকা। বন্ধুরা, আমরা পাঠ করছি শ্রদ্ধেয় সাহিত্যিক শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ঐতিহাসিক উপন্যাস তুঙ্গভদ্রার তীরে। আজ পড়ব উপন্যাসটির ৭ম পর্ব। গল্প পাঠ ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কিন্তু। আসুন এবার তাহলে শুরু করা যাক। শুরু হচ্ছে তুঙ্গভদ্রার তীরে ৭ম পর্ব। রাজার প্রতি আক্রমণের সংবাদ প্রচারিত হইলে কিছুদিন খুব উত্তেজিত আলোড়ন চলিল। তারপর ধীরে ধীরে ঠান্ডা হইল। রাজার ক্ষত ২-৪ দিনের মধ্যেই আরোগ্য হইল। তিনি নিয়মিত সভায় আসিতে লাগিলেন। রাজ্যের লোক নিশ্চিন্ত হইল। কুমার কম্পনের মৃতদেহ কোলে লইয়া তাহার ২ পত্নী কৃষ্ণাদেবী ও গিরিজাদেবী সহ মৃতা হইয়াছেন। বিনা দোষে ২ অভাগিনীর অকালে জীবনান্ত হইল। বিজয়নগরের জীবনযাত্রা আবার পুরাতন প্রণালীতে প্রবাহিত হইতে লাগিল। এদিকে আকাশে নববর্ষার সূচনা দেখা যাইতেছে। কুমারী বিদ্যুন্মালা যথারীতি পম্পাপতির মন্দিরে যাতায়াত করিতেছেন, কিন্তু তাহার অন্তরে হরিষে বিষাদ। শ্রাবণ মাস দুর্বার গতিতে অগ্রসর হইয়া আসিতেছে, কিন্তু অর্জুনকে তিনি কাছে পাইয়াছেন। অর্জুন সারা দিন রাজার কাছে থাকে। রাজা সভায় যাইলে তাহার পিছনে যায়, সিংহাসনের পিছনে সে দাঁড়াইয়া থাকে। তিনি বিরাম ভবনে আসিলে কখনো তাহার কক্ষে থাকে, কখনো কক্ষের আশেপাশে অলিন্দ চত্বরে ঘুরিয়া বেড়ায়। বিদ্যুন্মালার মন সর্বদা যেন সেই দিকে পড়িয়া থাকে। তিনি সুযোগ খুঁজিয়া বেড়ান। যখনই দেখেন অর্জুন অলিন্দে একাকী আছে, তখনই লঘু পদে আসিয়া তাহার দেহে হাত রাখিয়া স্পর্শ করিয়া যান। অস্ফুট কণ্ঠে ১-২টি কথা বলেন, কিন্তু এই সুখ ক্ষণিকের, ইহাতে ভবিষ্যতের আশ্বাস নাই। বিদ্যুন্মালার মন হর্ষ বিষাদে দোল খাইতে থাকে। মণিকঙ্কনার জীবনে নতুন এক আনন্দময় অধ্যায় আরম্ভ হইয়াছে। পূর্বে সে চুরি করিয়া রাজাকে দেখিয়া যাইত। এখন রাজা যখনই বিরাম ভবনে আসেন, সে তাহার কাছে আসিয়া বসে। রাজার মনের উপর একটা দাগ পড়িয়াছে। প্রায় বিমনা হইয়া বিশ্বাসঘাতক ভ্রাতার কথা চিন্তা করেন। লোভী কৃতজ্ঞ ভ্রাতার জন্য তাহার প্রাণ কাঁদে। মণিকঙ্কনা পালঙ্কের পাশে বসিয়া নানা প্রকার গল্প জুড়িয়া দেয়। কলিঙ্গ দেশের কথা, পিতামাতার কথা, আরো কত রকমের কথা। তারপর পানের বাটা লইয়া সে পান সাজিতে বসে। নিজের দেশের ক্ষুদিরাদি উপকরণ দিয়া পান সাজিয়া রাজাকে খাওয়ায়। পিঙ্গলা কখনো ঘরে আসিলে সে তাহাকে বলে, তুই যা, আমি রাজার কাছে আছি। মণিকঙ্কনার সংসর্গে রাজার মন উৎফুল্ল হয়। তিনি কম্পনের কথা ভুলিয়া যান। প্রত্যেক মানুষেরই অন্তরের নিমগ্ন প্রদেশে একটি নিভৃত রসসত্তা আছে। রাজার সেই রসসত্তা মণিকঙ্কনার সান্নিধ্যে উন্মোচিত হয়। মণিকঙ্কনার সহিত রাজা একটি নিবিড় অন্তরঙ্গতা অনুভব করেন। ইহা পতি পত্নীর স্বাভাবিক প্রীতির সম্বন্ধ নয়, যেন তদাপেক্ষাও নিগুড় ঘনিষ্ঠ একটি রসোল্লাস। একদিন রাজা হাস্য করিয়া বলিলেন, কঙ্কনা, তোমার ভগিনীর সঙ্গে সঙ্গে তোমার বিয়েটাও আমি দেব স্থির করেছি, কিন্তু কার সঙ্গে দেব সেটাই ভেবে পাচ্ছি না। মণিকঙ্কনা ক্ষণিক অবাক হইয়া চাহিল, তারপর বলিল, আমি কাকে চাই আমি জানি। রাজা বুঝিলেন। গূঢ় হাস্য করিয়া বলিলেন, কিন্তু তুমি যাকে চাও সে যদি তোমাকে না চায়? মণিকঙ্কনা বলিল,
তাহলে চিরজীবন আমি কুমারী থাকব। দিনান্তে একবার যদি দেখতে পাই তাহলেই আমার যথেষ্ট। রাজার হৃদয়ে প্রগাঢ় রসমাধুর্যে পূর্ণ হইয়া উঠিল। তিনি মণিকঙ্কনার বেণীতে একটু টান দিয়া বলিলেন, আচ্ছা, সে দেখা যাবে। আষাঢ়ের নীলাঞ্জন মেঘ একদিন অপরাহ্নে ঝড় লইয়া আসিল। প্রবল বেগে কর্কাপাত করিয়া চলিয়া গেল। 10 দিক শীতল হইল। দামোদর স্বামী নিজ গৃহের উঠান হইতে কিছু কর্কাশিলা চয়ন করিয়া বস্ত্রখণ্ডে বাঁধিয়া রাখিয়াছিলেন। সন্ধ্যার সময় লাঠি ধরিয়া রসরাজ আসিলেন। দামোদর স্বামী বলিলেন, এসো বন্ধু, এসো, আজ কর্কা সহযোগে মাধ্যি পান করা যাক। দামোদরের স্ত্রী পরিবার নাই। একটি যুবতী দাসী তাহার সেবা করে। দাসী আসিয়া ঘরে দীপ জ্বালিয়া মন্দুরা পাতিয়া দিয়া গেল। 2 বন্ধু মাধ্যির ভাণ্ড লইয়া বসিলেন। দামোদর কর্কাশিলার পুঁটুলি খুলিলেন। কর্কা খণ্ডগুলি জমাট বাঁধিয়া শুভ্র বিম্ব ফলের আকার ধারণ করিয়াছে। তিনি সন্তর্পণে শীতল পিণ্ডটি তুলিয়া মাধ্যির ভাণ্ডে ছাড়িয়া দিলেন। মাধ্যি শীতল হইলে 2 জনে পাত্রে ঢালিয়া পান করিতে লাগিলেন। দাসী আসিয়া থালিকায় ভর্জিত বেসনের ঝাল বড়া রাখিয়া গেল। পানাহারের সঙ্গে সঙ্গে জল্পনা চলিল। কেবল নিদান শাস্ত্রের আলোচনা নয়, মাধ্যির মাদক প্রভাব যত বাড়িতে লাগিল, 2 বৃদ্ধের জিহ্বা ততই শিথিল হইল। রসের প্রসঙ্গ আরম্ভ হইল। রসরাজ উৎকল প্রেয়সীদের রতি চাতুর্য পুঙ্খানুপুঙ্খ বর্ণনা করিলেন। প্রত্যুত্তরে দামোদর স্বামী কর্ণাটক কামিনীদের বিলাস বিভ্রম ও রসনৈপুণ্যের আলোচনায় পঞ্চমুখ হইলেন। রাত্রি বাড়িতে লাগিল। সুধা ভাণ্ড শেষ হইয়া আসিল। 2 জনেরই মাথায় রুমঝুম অপ্সরীর নূপুর বাজিতেছে। কণ্ঠস্বর গদগদ। রাজা রানীদের সম্বন্ধে গুপ্ত কথার আদান প্রদান আরম্ভ হইয়া গেল। দামোদর স্বামী গলার মধ্যে সংহত গভীর হাস্য করিলেন। জড়াইয়া জড়াইয়া বলিলেন, বন্ধু, একটি গুপ্ত কথা আছে, যা আমি আর রাজা জানি, আর কেউ জানে না, বুঝেছ? রসরাজ মধু ভাণ্ডটি 2 হাতে তুলিয়া লইয়া শেষ করিলেন। বলিলেন, তাই নাকি? কি কথা? দামোদর বলিলেন, রাজার মধ্যমা রানী অসূর্যম পর্ষা, শুনেছ কি? রসরাজ আবার বলিলেন, তাই নাকি? কিন্তু অসূর্যম পর্ষা কেন? এ দেশে তো ও রীতি নেই। দামোদর বলিলেন, না, কিন্তু প্রকৃত রহস্য কেউ জানে না। একবার মধ্যমার রোগ হয়েছিল, আমি চিকিৎসা করেছিলাম, তাই আমি জানি। তাই নাকি? তা রহস্যটা কি? শোনো তবে। মধ্যমা অপূর্ব সুন্দরী, কিন্তু দাঁত নেই। জন্মাবধি তার একটি দাঁতও গজায়নি, একেবারে ফোকলা। তাই নাকি? এরকম তো দেখা যায় না। রসরাজ দুলিয়া দুলিয়া হাসিতে লাগিলেন। রানী ফোকলা? দামোদর বলিলেন, রাজা কিন্তু সেজন্য মধ্যমাকে কম স্নেহ করেন না। আরে রাজাদের সব রকম চাই, বুঝলে? রসরাজ বলিলেন, তা বটে, তা বটে। সব যদি একরকম হয়, তাহলে আর 5টা বিয়ে করে লাভ কি?
কিছুক্ষণ পর হাসি থামিলে দামোদর ভাণ্ড পরীক্ষা করিলেন। ভাণ্ড শূন্য দেখিয়া বলিলেন, রাত হয়েছে বন্ধু, চলো তোমাকে পৌঁছে দিয়ে আসি। তুমি কানা মানুষ, কোথায় যেতে কোথায় যাবে। দুই বন্ধু বাহির হইলেন। অতিথি ভবন বেশি দূরে নয়। সেখানে উপস্থিত হইয়া রসরাজ বলিলেন, তুমি একলা ফিরবে, চলো তোমাকে পৌঁছে দিয়ে আসি। দুজনে ফিরিলেন। দামোদর নিজ গৃহের সম্মুখে উপস্থিত হইয়া বলিলেন, তাই তো, তুমি এখন ফিরবে কি করে? হ্যাঁ, চলো তোমাকে পৌঁছে দিই। এইভাবে পরস্পরকে পৌঁছিয়া দেওয়া কতক্ষণ চলিল বলা যায় না। পরদিন প্রাতঃকালে দেখা গেল দুই বন্ধু দামোদর স্বামীর বহিঃকক্ষে মন্দুরার উপর শয়ন করিয়া পরম আরামে নিদ্রা যাইতেছেন। গুহার মধ্যে বলরাম ও মঞ্জিরার প্রণয় ঘনাবর্ত দুধের ন্যায় যৌবনের তাপে ক্রমশ গাঢ় হইতেছে। অর্জুন আজকাল দিনের বেলা গুহায় থাকে না, রাজার সঙ্গে থাকে, তাই তাহাদের সমাগম নিরঙ্কুশ। মঞ্জিরা দ্বিপ্রহরে কেবল বলরামের খাবার লইয়া আসে। বলরামের আহার শেষ হইলে দুজনে ঘনিষ্ঠভাবে বসিয়া গল্প করে। কখনো বলরাম চুল্লি জ্বালিয়া কাজ আরম্ভ করে, মঞ্জিরা হাঁপুড়ের দড়ি টানে। বায়ুর প্রবাহে অগ্নি উদ্দীপ্ত হয়। আগুনের মধ্যে লোহার পত্রিকা রক্তিম বর্ণ ধারণ করে। বলরাম আগুন লইয়া পত্রিকা বাহির করিয়া এক লৌহদণ্ডের চারিপাশে ঠুকিয়া ঠুকিয়া পেঁচ দিয়া জড়ায়। লোহা ঠান্ডা হইলে আবার আগুনে রক্তবর্ণ করিয়া লৌহদণ্ডের চারপাশে জড়ায়। এইভাবে ধীরে ধীরে লোহার নল প্রস্তুত হইতে থাকে। ক্ষুদ্র কামানের অর্থাৎ বন্দুকের নল তৈরি করিবার ইহাই তাহার গুপ্ত কৌশল। কখনো তাহারা মৃদঙ্গ ও বাঁশি লইয়া বসে। বলরাম মঞ্জিরার চোখে চোখ রাখিয়া গায়, প্রিয়ে চারুশীলে প্রিয়ে চারুশীলে মুঞ্চময়ী মানম নিদানম। মঞ্জিরা শান্ত ধীর প্রকৃতির মেয়ে। বলরামের একটু প্রগল্ভতা বেশি, কিন্তু তাহাদের আসক্তি শালীনতার গণ্ডি অতিক্রম করিয়া যায় না। এইভাবে চলিতেছে। হঠাৎ একদিন দ্বিপ্রহরে মঞ্জিরা আসিল না। তাহার পরিবর্তে অন্য একটি মেয়ে খাবার লইয়া আসিল। বলরাম চক্ষু পাকাইয়া বলিল, তুমি কে? মঞ্জিরা কোথায়? হ্যাঁ? নূতনা বলিল, আমি সুভদ্রা, মঞ্জিরা বাপের বাড়ি গিয়েছে, তাই আমি খাবার নিয়ে এসেছি। বাপের বাড়ি গিয়েছে? মঞ্জিরার বাপের বাড়ি থাকিতে পারে এ কথা পূর্বে বলরামের মনে আসে নাই। বাপের বাড়ি গিয়েছে কেন? হ্যাঁ, তার আন্নার অসুখ, খবর পেয়ে কাল রাত্রে সে চলে গেছে। আন্না? আন্না মানে তো দাদা, দাদার অসুখ। ও, তা কবে ফিরবে? তা কি জানি। তা মঞ্জিরার বাপের নাম কি? বীরভদ্র, তিনি রাজার হাতিশালে কাজ করেন। বাড়ি কোথায়? নিচুনগরে, পানসুপারি রাস্তার পূবে তুঙ্গভদ্রার তীরেই তার বাড়ি। বটে। বলরাম আহারে বসিল। নবাগতা সুভদ্রা মঞ্জিরার সখী। বলরামের ভাবভঙ্গি দেখিয়া সে মুচকি মুচকি হাসিতে লাগিল। আহারের পর সুভদ্রা পাত্রাদি লইয়া প্রস্থান করিবার পর বলরাম চিন্তা করিতে লাগিল, কি করা যায়? মঞ্জিরা কবে আসিবে কিছুই ঠিক নাই। তাহার পিতা হস্তিপক বীরভদ্রকে হস্তিশালা হইতে খুঁজিয়া বাহির করা যায়, কিন্তু তাহাতে লাভ কি? মঞ্জিরার বাপকে দর্শন করিলে তো আর প্রাণ জুড়াইবে না, বরং তাহার গৃহ খুঁজিয়া বাহির করিলে কাজ হইবে। তৃতীয় প্রহরে বলরাম পরিষ্কার বস্ত্র উত্তরীয় পরিধান করিয়া বাহির হইল।
নিচু নগরে অর্থাৎ মধ্যবিত্ত পল্লীতে তুঙ্গভদ্রার তীরে খোঁজাখুঁজি করিবার পর রাজহস্তিপক বীরভদ্রের গৃহ পাওয়া গেল। প্রস্তর নির্মিত ক্ষুদ্র গৃহ। বলরাম দ্বারে করাঘাত করিলে মঞ্জিরা দ্বার খুলিয়া দাঁড়াইল। বলরামকে দেখিয়া তাহার মুখে বিস্ময়ানন্দ ভরা হাসি ফুটিয়া উঠিল। বলরাম মুখ গম্ভীর করিয়া বলিল, খবর না দিয়ে পালিয়ে এসেছ যে, হ্যাঁ? মঞ্জিরা থতমত খাইয়া বলিল, সময় পেলাম না যে, কাল রাত্রে বাবা ডাকতে গিয়েছিলেন, তার সঙ্গেই তো চলে এলাম। তার না কেমন আছে? মঞ্জিরার মুখ মলিন হইল। সে ছলছল চক্ষে বলিল, ভালো না, কাল খুব বাড়াবাড়ি গিয়েছে, বৈদ্য মহাশয় বলেছেন ত্রিদোষ। দ্বারের কাছে দাঁড়াইয়া আরো কিছুক্ষণ কথা হইল। তারপর বলরাম, কাল আবার আসব বলিয়া চলিয়া গেল। অতঃপর বলরাম প্রত্যহ আসে, দ্বারের কাছে দুদণ্ড দাঁড়াইয়া কথা বলিয়া যায়। মঞ্জিরার আন্না ক্রমশ আরোগ্য হইয়া উঠিতেছে, প্রাণের আশঙ্কা আর নাই। একদিন অনিবার্যভাবেই মঞ্জিরার পিতা বীরভদ্রের সহিত বলরামের দেখা হইয়া গেল। দীর্ঘায়ত গৌরবর্ণ মানুষ, বয়স অনুমান 40, প্রকৃতি শান্ত ও গম্ভীর। মঞ্জিরাকে অপরিচিত যুবার সহিত কথা বলিতে দেখিয়া সপ্রশ্ন নেত্রে চাহিলেন। বলরাম বলিল, আপনি মঞ্জিরার পিতা? নমস্কার, মঞ্জিরার সঙ্গে আমার পরিচয় আছে, তাই। বীরভদ্র শিষ্টতা সহকারে বলরামকে ভিতরে আসিয়া বসিতে বলিলেন। দুইজনে আস্তরণের উপর উপবিষ্ট হইলে বীরভদ্র বলরামের পরিচয় জিজ্ঞাসা করিলেন। মঞ্জিরা একটু আড়ালে থাকিয়া তাহাদের কথাবার্তা শুনিতে লাগিল। বলরাম নিজের পরিচয় দিল। মঞ্জিরার সহিত কি করিয়া পরিচয় হইল তাহা জানাইল। শুনিয়া বীরভদ্র বলিলেন, বাপু, তুমি দেখছি গুণবান ব্যক্তি, তা ভাগ্যবানও বটে, কারণ রাজার নজরে পড়েছ তুমি, হ্যাঁ? বীরভদ্রকে প্রসন্ন দেখিয়া বলরাম ভাবিল, এই সুযোগ, এমন সুযোগ হয়তো আর আসিবে না, যা থাকে কপালে। সে হাত জোর করিয়া সবিনয়ে বলিল, মহাশয়, আপনার শ্রীচরণে আমার একটি নিবেদন আছে। বীরভদ্র একটু চকিত হইলেন, বলিলেন, কি নিবেদন? বলরাম বলিল, আপনার কন্যা মঞ্জিরাকে আমি বিবাহ করতে চাই, আপনি অনুমতি দিন। বীরভদ্র নূতন চক্ষে বলরামকে নিরীক্ষণ করিলেন, তারপর ধীরে ধীরে বলিলেন, দেখো বাপু, তুমি যোগ্য পাত্র, সন্দেহ নেই, কিন্তু তুমি বিদেশী, তোমার হাতে কন্যা দান করতে যে শঙ্কা হয়। বলরাম বলিল, মহাশয়, আমি বিদেশ থেকে এসেছি বটে, কিন্তু কোনোদিন আর দেশে ফিরে যাব এমন সম্ভাবনা আর নেই। এই বিজয়নগরই আমার গৃহ, আর এই বিজয়নগরই এখন আমার দেশ। বীরভদ্র বলিলেন, তা ভালো, কিন্তু এ বিষয়ে মঞ্জিরার মন জানা তো প্রয়োজন। আর দ্বিতীয় কথা, মঞ্জিরা রাজপুরীতে কাজ করে, কাজেই রাজাই তার প্রকৃত অভিভাবক, কাজেই তিনি যদি অনুমতি দেন তবে আমার আপত্তি হবে না। যথা আজ্ঞা, যথা আজ্ঞা। বলরাম আশান্বিত মনে গাত্রোত্থান করিল। রাজার অনুমতি সংগ্রহ করা কঠিন হইবে না। মঞ্জিরা আড়াল হইতে সব শুনিয়াছিল। তাহার দেহ ক্ষণে ক্ষণে পুলকিত হইল, মন আশার আনন্দে দুরুদুরু করিতে লাগিল। বিজয়নগর হইতে বহু দূরে তুঙ্গভদ্রার গিরিবলয়িত উপকূলের ক্ষুদ্র গ্রামটিতে চিপিটক ও মন্দোদরীর দাম্পত্য জীবন আরম্ভ হইয়া গিয়াছিল। একই গুহায় বাস করিয়া ছদ্ম দাম্পত্য বেশিদিন বজায় রাখা কঠিন। অগ্নি এবং ঘৃত যত পুরাতনই হোক, তাহাদের সান্নিধ্যের ফল অনিবার্য। চিপিটক ও মন্দোদরীর দাম্পত্য ব্যবহারে কপটতার বিন্দু মাত্র অবশিষ্ট ছিল না। চিপিটক মনকে বুঝাইয়াছিল,
ইহা সাময়িক ব্যবস্থা মাত্র। তিনি বিজয়নগর ফিরিয়া যাইবার সংকল্প কিন্তু ত্যাগ করেন নাই। মন্দোদরী কিন্তু পরমানন্দে ছিল। এখানে আসিবার পর দারু ব্রহ্ম তাহার প্রতি প্রসন্ন হইয়াছেন। সে একটি পুরুষ পাইয়াছে, আর কি চাই। কিন্তু জনসমাজে বাস করিতে হইলে কিছু কাজ করিতে হয়, কেহ বসিয়া খাওয়ায় না। মন্দোদরী নিজের কাজ জুটাইয়া লইয়াছিল। সে অল্পকালের মধ্যে গ্রামের ভাষা আয়ত্ত করিয়াছিল। তৃতীয় প্রহরে গ্রামের যুবতীরা গা ধুইতে নদীতে যাইত। মন্দোদরী তাহাদের সঙ্গে যাইত। সকলে মিলিয়া গা ধুইত, তারপর গ্রামের আম্রকুঞ্জের ছায়ায় গিয়া বসিত। মন্দোদরী নানা ছাদে চুল বাঁধিতে জানে। সে একে একে সকলের চুল বাঁধিয়া দিত এবং সঙ্গে সঙ্গে গল্প বলিত। মেয়েরা চুল বাঁধিতে বাঁধিতে অবধিত হইয়া রামায়ণ মহাভারতের কাহিনী শুনিত। তারপর সূর্য পাহাড়ের আড়ালে অদৃশ্য হইলে যে যার কুটিরে ফিরিয়া যাইত। মন্দোদরীকে রাঁধিতে হইত না। গ্রামবধূরা পালা করিয়া তাহার গুহায় অন্ন ব্যঞ্জন দিয়া যাইত। চিপিটক মূর্তি কিন্তু রাজশ্যালক, সুতরাং অকর্মার ধারী। গ্রামে চিপিটক বিতরণের কাজ থাকিলে হয়তো করিতে পারিতেন, কিন্তু অন্য কোনো শ্রমসাধ্য কাজে তাহার রুচি নাই। দেখিয়া শুনিয়া মোড়ল বলিল, কর্তা, তোমাকে দিয়ে অন্য কাজ হবে না, তুমি বরং ছাগল চড়াও। চিপিটক দেখিলেন ছাগল চড়ানোতে কোনো পরিশ্রম নাই। ছাগলেরা আপনিই চড়িয়া খায়। তাহাদের মাঠে ছাড়িয়া দিয়া গাছতলায় বসিয়া থাকিলেই হইল। কাজেই তিনি রাজি হইলেন। অতঃপর চিপিটক ছাগল চড়াইতেন, কিন্তু তাহার চিত্তে সুখ নাই। মন পড়িয়া আছে বিজয়নগরে। গাছের গুঁড়িতে ঠেস দিয়া চক্ষু মুদিয়া তিনি আকাশ পাতাল চিন্তা করেন। এদেশের ছাগলগুলি আকারে আয়তনে বেশ বৃহৎ। রাম ছাগলের চেয়েও বৃহৎ ও হৃষ্টপুষ্ট, কাবুলি গর্ধবের আকার। গায়ের ছেলেরা তাহাদের পিঠে চড়িয়া ছোটাছুটি করে। দেখিয়া দেখিয়া একদিন তাহার মাথায় একটি বুদ্ধি গজাইল। ছাগলের পিঠে চড়িয়া তিনি যদি নদীর ধার দিয়া পশ্চিম দিকে যাত্রা করেন, তবে অচিরাত বিজয়নগরে পৌঁছিতে পারিবেন। যেমন চিন্তা তেমনি কাজ। চিপিটক একটি বলিষ্ঠ পাঁঠা ধরিয়া তাহার পৃষ্ঠে চড়িয়া বসিলেন এবং নদীর কিনার দিয়া তাহাকে উজানে চালিত করিলেন। চিপিটকের দেহ শীর্ণ ও লঘু। তাহাকে পৃষ্ঠে বহন করিতে অতিকায় পাঁঠার কোনো কষ্টই হইল না। কিন্তু নদীর তীর সর্বত্র সমতল নয়। তীরের পাহাড় মাঝে মাঝে নদী পর্যন্ত নামিয়া আসিয়া দুর্লঙ্ঘ বাধার সৃষ্টি করিয়াছে। এইরূপ একটি ক্রমোচ্চ পাহাড়ের সম্মুখীন হইয়া ছাগল স্থির হইয়া দাঁড়াইল। সে গ্রাম হইতে অর্ধক্রোশ আসিয়াছে। এখন পর্বত ডিঙাইয়া আর অগ্রসর হইতে রাজি নয়। চিপিটক তাহাকে তাড়না করিলেন, মুখে নানা প্রকার শব্দ করিলেন, কিন্তু ছাগল নড়িল না। চিপিটক তখন দুই পায়ের গোড়ালি দিয়া সবেগে ছাগলের পেটে গুঁতা মারিলেন। ছাগল হঠাৎ চার পায়ে শূন্যে লাফাইয়া গা ঝাড়া দিল। চিপিটক তাহার পৃষ্ঠচ্যুত হইয়া মাটিতে পড়িলেন। ছাগল লাফাইতে লাফাইতে গ্রামে ফিরিয়া গেল। পতনের ফলে চিপিটকের অস্থি মচকাইয়া গিয়াছিল। তিনি ল্যাংচাইতে ল্যাংচাইতে গৃহে ফিরিলেন। অতঃপর কিছুদিন কাটিলে তাহার মাথায় আর একটি বুদ্ধি অবতীর্ণ হইল। এটি তেমন মারাত্মক নয়, এমনকি সুবুদ্ধিও বলা যাইতে পারে। তিনি মন্দোদরীকে আদেশ করিলেন, মন্দোদরী, তুই রোজ দুপুর বেলা নদীর ধারে গিয়ে বসে থাকবি, বুঝলি? আমাদের নৌকো তিনটের ফেরার সময় হয়েছে। একদিন না একদিন তো এই পথে যেতেই হবে। তুই চোখ মেলে থাকবি, তাদের দেখতে পেলেই ডাকবি। মন্দোদরী বলিল, আচ্ছা। চিপিটক দ্বীপ্রহরে ছাগল চড়াইতে চড়াইতে গাছতলায় ঘুমাইয়া পড়েন। মন্দোদরী গজেন্দ্র গমনে নদী তীরে যায়, উঁচু পাহাড়ের ছায়ায় শুইয়া ঘুমায়। নৌকা সম্বন্ধে তাহার মোটেই আগ্রহ নাই।
সে পরম সুখে আছে। অপরাহ্নে গায়ের মেয়েরা গা ধুইতে আসিলে সে তাহাদের সঙ্গে গা ধুইয়া ফিরিয়া যায়। চিপিটককে বলে, কোথায় নৌকো? এইভাবে দিন কাটিতেছে। গ্রীষ্মকালীন ঝড়ঝাপটা অপগত হইয়া বিজয়নগরে বর্ষা নামিয়াছে। রাজ পৌরভূমির চারিদিকে ময়ূরের সরোজ সংবাদিনী কেকার ধ্বনি শোনা যাইতেছে। ময়ূরগুলি কোথা হইতে আসিয়া উচ্চ ভূমিতে অথবা শৈল শীর্ষে উঠিয়াছে এবং পেখম মেলিয়া মেঘের পানে উৎকণ্ঠ হইয়া ডাকিতেছে। এদেশে বেশি বৃষ্টি হয় না, কখনো ঝিমঝিম, কখনো ঝিরিঝিরি, কিন্তু আকাশ সর্বদা মেঘ মেদুর হইয়া থাকে। গ্রীষ্মের কঠোর তাপ অবগত হইয়া মধুর শৈত্য মানুষের দেহে সুধা সিঞ্চন করিতে থাকে। দিবাভাগে সূর্যদেব যেন অঙ্গে ধূসর আস্তরণ টানিয়া ঘুমাইয়া পড়েন। রাত্রিগুলি দেব ভোগ্য স্বর্গের রাত্রি হইয়া দাঁড়ায়। পীত বর্ণ তৃণপাদপ ধীরে ধীরে হরিৎ বর্ণ ধারণ করে। পাহাড়ের খাঁজে খাঁজে গাঢ় সবুজ রেখা। তুঙ্গভদ্রার শীর্ণ ধারা অলক্ষিতে পূর্ণ হইয়া উঠিতে থাকে। বর্ষা সমাগমে অর্জুন ও বলরামকে গুহা ছাড়িতে হইয়াছিল। গুহার ছাদের ফুটা দিয়া জল পড়ে। মন্ত্রী মহাশয় তাহাদের বাসের জন্য অন্য ব্যবস্থা করিয়াছিলেন। কুমার কম্পনের নূতন প্রাসাদ শূন্য পড়িয়াছিল। তাহারা প্রাসাদের নিম্নতলে আশ্রয় পাইয়াছিল। বলরাম গৃহের রন্ধনশালায় কামারশালা পাতিয়াছিল। চতুর্মাস্য ব্রতারম্ভের দিনটি আরম্ভ হইল টিপি টিপি বৃষ্টি লইয়া। অর্জুন প্রত্যুষে উঠিয়া রাত সকাশে চলিল। চারিদিক অন্ধকার। মেঘের আড়ালে রাত্রি শেষ হইয়াছে কিনা বোঝা যায় না। হেমকূট পর্বতের শৃঙ্গে এখনো ধিকি ধিকি আগুন জ্বলিতেছে। সভা ভবনের নিকটে আসিয়া অর্জুন দ্বিতলের একটি বিশেষ গবাক্ষের দিকে দৃষ্টি উৎক্ষিপ্ত করিল। গবাক্ষে আবছায়া একটি মুখ দৃষ্টিগোচর হইল। রাজকুমারী বিদ্যুন্মালা দাঁড়াইয়া আছেন। তিনি প্রত্যহ এই সময় অর্জুনের দর্শন আশায় গবাক্ষে আসিয়া দাঁড়াইয়া থাকেন। অর্জুনের হৃদয় মথিত করিয়া একটি দীর্ঘ শ্বাস পড়িল। ইহার শেষ কোথায়? রাজার বিরাম ভবনে সকলে জাগিয়া উঠিয়াছে। গতরাত্রে রাজা বিরাম ভবনেই ছিলেন। তিনি স্নান সারিয়া পূজায় বসিয়াছেন। অর্জুন সোপান দিয়া উপরে আসিয়া রাজার কক্ষে দাঁড়াইল। কক্ষে কেহ নাই। অর্জুন রাজার অপেক্ষায় দাঁড়াইয়া রহিল। ছায়াচ্ছন্ন কক্ষ। বাতায়নগুলি অচ্ছাব আলোর চতুষ্কোণ রচনা করিয়াছে। সহসা পার্শ্বের একটি পর্দা ঢাকা দ্বার দিয়া বিদ্যুন্মালা প্রবেশ করিলেন। তাহার চোখে বিভ্রান্ত ব্যাকুলতা। তিনি লঘুপথে অর্জুনের কাছে আসিয়া তাহার হাতে হাত রাখিলেন। সংহত স্বরে বলিলেন, আজ কি দিন জানো? চতুর্মাস্য আরম্ভের দিন। কাল শ্রাবণ মাস পড়বে। অর্জুন নির্বাক দাঁড়াইয়া রহিল। বিদ্যুন্মালা আরো কাছে সরিয়া আসিয়া অর্জুনের স্কন্ধে হাত রাখিয়া বলিলেন, তুমি কি আমাকে সত্যিই চাও না? আমি কি তবে আত্মহত্যা করব? আমি কি করব? তুমি বলে দাও, তুমি বলে দাও। এই সময় একটি দ্বারের পর্দা একটু নড়িল। পিঙ্গলা কক্ষে প্রবেশ করিতে গিয়া থমকিয়া রহিল। দেখিল বিদ্যুন্মালা অর্জুনের কাঁধে হাত রাখিয়া নিম্ন স্বরে কথা বলিতেছেন। অর্জুন বা বিদ্যুন্মালা পিঙ্গলাকে দেখিতে পাইল না। অর্জুন অতি কষ্টে কণ্ঠ হইতে স্বর বাহির করিল, আমি কি বলবো? তুমি যাও, এখনই রাজা আসবেন। বিদ্যুন্মালা বলিলেন, ঠিক আছে, আমি যাচ্ছি, কিন্তু
আজ সন্ধ্যার পরে আমি তোমার কাছে যাব। বিদ্যুন্মালা নিঃশব্দ পদে অন্তর্হিতা হইলেন। অল্পক্ষণ পরে পিঙ্গলা অন্য দ্বার দিয়া প্রবেশ করিল। অর্জুনের প্রতি একটি সুতীক্ষ্ণ বঙ্কিম কটাক্ষপাত করিয়া বলিল, এই যে অর্জুন ভদ্র, আপনি একলা রয়েছেন? মহারাজের পূজা শেষ হয়েছে, তিনি এখনই আসবেন। অর্জুন গলার মধ্যে শব্দ করিল, কথা বলিতে পারিল না, তাহার বুকের মধ্যে তোলপাড় করিতেছিল। দুই দণ্ড পরে মণিকঙ্কনা ও বিদ্যুন্মালা পম্পাপতির মন্দিরে চলিয়া গেলেন। নিজ কক্ষে দেবরায় সভারোহণের জন্য প্রস্তুত হইতেছিলেন। পালঙ্কের কাছে দাঁড়াইয়া পিঙ্গলা তাহার বাহুতে অঙ্গদ পরাইয়া দিতেছিল। অর্জুন দূরে দ্বারের নিকট প্রতীক্ষা করিতেছিল। রাজার কপালে কুমকুম তিলক পরাইতে পরাইতে পিঙ্গলা মৃদু স্বরে রাজাকে কিছু বলিল। রাজা পূর্ণ দৃষ্টিতে তাহার পানে চাহিলেন। পিঙ্গলা আবার কিছু বলিল। রাজা আরও কিছুক্ষণ তাহার পানে চাহিয়া থাকিয়া অর্জুনের দিকে মুখ ফিরাইলেন। স্বর ঈষৎ চড়াইয়া বলিলেন, অর্জুন বর্মা, তুমি সভায় গিয়ে বলো আজ আমি আর সভায় যাব না, আর তুমি সভা থেকে গৃহে ফিরে যাও, আজ আর তোমাকে প্রয়োজন হবে না। রাজাকে প্রণাম করিয়া অর্জুন চলিয়া গেল। সোপান দিয়া নামিতে নামিতে তাহার হৃৎপিণ্ড আশঙ্কায় ধকধক করিতে লাগিল। রাজার কণ্ঠস্বরে আজ যেন অনভ্যস্ত কঠিনতা ছিল। তিনি কি কিছু জানিতে পারিয়াছেন? পিঙ্গলা কি? অপরাধ না করিয়াও যাহারা অপরাধের অধিক মানসিক যন্ত্রণা ভোগ করে, অর্জুনের অবস্থা তাহাদের মতো। বিরামকক্ষে দেবরায় পালঙ্কে বসিয়াছিলেন। তিনি পিঙ্গলার পানে গম্ভীর চক্ষু তুলিয়া বলিলেন, পিঙ্গলা, অর্জুন সম্বন্ধে কি গোপন কথা আছে? পিঙ্গলা রাজার পায়ের কাছে ভূমিতলে বসিল, করজোরে বলিল, আর্য, অভয় দিন। রাজা বলিলেন, নির্ভয়ে বলো। পিঙ্গলা তখন ধীরে ধীরে বলিতে আরম্ভ করিল, আর্য, কিছুদিন থেকেই দাসীদের মধ্যে কানাকানি শুনছিলাম। দেবী বিদ্যুন্মালা নাকি অন্তরালে অর্জুন বর্মার সঙ্গে বাক্যালাপ করেন। আমি শুনেও গ্রাহ্য করিনি। অর্জুন বর্মা দেবী বিদ্যুন্মালার সঙ্গে নৌকায় এসেছেন, তাকে নদী থেকে উদ্ধার করেছিলেন, সুতরাং তাদের মধ্যে বাক্যালাপ অস্বাভাবিক নয়। কিন্তু আজ আমি নিজে চোখে দেখেছি মহারাজ। কি দেখেছ? তখন পিঙ্গলা যাহা দেখিয়াছিল শুনিয়াছিল রাজাকে শুনাইল। বিদ্যুন্মালা অর্জুনের কাঁধে হাত রাখিয়া অত্যন্ত ঘনিষ্ঠভাবে যাহা যাহা বলিয়াছিলেন তাহার পুনরাবৃত্তি করিল। কিছু বাড়াইয়া বলিল না, কিছু কমাইয়াও বলিল না। রাজা শুনিয়া বজ্রগর্ভ মেঘের ন্যায় মুখ অন্ধকার করিয়া বসিয়া রহিলেন। বলরাম একটি নূতন কামান প্রস্তুত করিয়াছিল। সেদিন সন্ধ্যাবেলা সেটি থলিতে ভরিয়া সে বাহির হইল। অর্জুনকে বলিয়া গেল, রাজাকে কামান দিতে যাচ্ছি বুঝলে, আর সেই সঙ্গে বিয়ের কথাটাও পাকা করে আসব। একটা বউ না হলে ঘরদোর আর ঠিক মানাচ্ছে না। অর্জুন নিজ শয্যায় লম্বমান হইয়া ছাতের পানে চাহিয়াছিল। উঠিয়া দীপ জ্বালিল, তারপর ঘরময় পদচারণ করিয়া বেড়াইতে লাগিল। ভালোবাসা পাইয়াও সুখ নাই। একটা অনির্দিষ্ট আশঙ্কা তাহার অন্তঃকরণকে গ্রাস করিয়া রাখিয়াছে, যেন মারণাধিক একটা মহা বিপদ অলক্ষ্যে ওত পাতিয়া আছে। কখন অকস্মাৎ খাড়ে লাফাইয়া পড়িবে, এই শঙ্কার হাত হইতে পলকের জন্য নিস্তার নাই। মাঝে মাঝে তাহার ইচ্ছা হইতেছে চুপি চুপি কাহাকেও না বলিয়া বিজয়নগর ছাড়িয়া পলাইয়া যায়। কিন্তু কোথায় পলাইবে? বিজয়নগর তাহার হৃদয়কে লৌহ জটিল বন্ধনে পাকে পাকে জড়াইয়া ধরিয়াছে। বিজয়নগর ছাড়িয়া আর সে মুসলমান রাজ্যে ফিরিয়া যাইতে পারিবে না। প্রাণ যায় সেও ভালো। কঙ্কন কিঙ্কিনীর মৃদু শব্দে
অর্জুন দাঁড়াইয়া পড়িল। ঘাড় ফিরাইয়া দেখিল বিদ্যুন্মালা দ্বারের সম্মুখে আসিয়া কক্ষের এদিক ওদিক দৃষ্টিপাত করিতেছেন। বলরাম নাই দেখিয়া তিনি অর্জুনের সম্মুখে আসিয়া দাঁড়াইলেন। দ্বীপের স্নিগ্ধ আলোক স্পর্শে তাহার সর্বাঙ্গে রত্নালঙ্কার ঝলমল করিয়া উঠিল। বিদ্যুন্মালা ভঙ্গুর হাসিয়া গদগদ কণ্ঠে বলিলেন, অর্জুন, আমি মরতে চাই না। আমি আমি শুধু তোমাকে চাই। আমার লজ্জা নেই, অভিমান নেই, আমি শুধু তোমাকে চাই। দুই বাহু বাড়াইয়া তিনি অর্জুনের গলা জড়াইয়া ধরিলেন। একটি ক্ষুদ্র নিঃশ্বাস ফেলিয়া তাহার বুকে মাথা রাখিলেন। অর্জুন জগৎ ভুলিয়া গেল। তাহার বাহু অবশে বিদ্যুন্মালার দেহ দৃঢ় বন্ধনে বেষ্টন করিয়া লইল। হিয়ে হিয়েও রাগ হলুন। যুগ কাটিল কি মুহূর্ত কাটিল ধারণা নাই। হৃদয় কোন অত স্পর্শ অমৃত সাগরে ডুবিয়া গিয়াছে, প্রতি অঙ্গে রোমহর্ষণ। তারপর এই আত্মবিস্তৃত রসোল্লাসের অতল হইতে দুইজনে উঠিয়া আসিলেন। চক্ষু মেলিয়া দেখিলেন কে যেন একজন তাহাদের পাশে আসিয়া দাঁড়াইয়াছে। তবু সহজে মোহতন্দ্রা কাটিতে চায় না। ধীরে ধীরে তাহারা চেতনার বহির্লোকে ফিরিয়া আসিলেন। যিনি দাঁড়াইয়া আছেন তিনি মহারাজ দেবরায়। এই ভয়ঙ্কর সত্য সম্পূর্ণরূপে অন্তরে প্রবেশ করিলে দুইজনে বিদ্যুৎ স্পৃষ্টের ন্যায় বিচ্ছিন্ন হইয়া দাঁড়াইলেন। রাজা বিদ্যুন্মালার দিকে তাকাইলেন না। অর্জুনের উপর দৃষ্টি স্থির রাখিয়া ভয়ালো কণ্ঠে বলিলেন, অর্জুন বর্মা। অর্জুন বর্মা নত মুখে রহিল, মুখে কথা জোগাইল না। রাজা যে দৃশ্য দেখিয়াছেন তাহার একমাত্র অর্থ হয়, দ্বিতীয় অর্থ হয় না। সুতরাং বাক্য ব্যয় নিষ্প্রয়োজন। রাজার কোটি হইতে তরবারি বিলম্বিত ছিল। রাজা তাহার মুষ্টিতে হাত রাখিলেন। বিদ্যুন্মালা ত্রাস বিস্ফারিত নেত্রে রাজার পানে চাহিলেন। তিনি সহসা মুখে অব্যক্ত আকুতি করিয়া রাজার পদতলে পতিত হইলেন। ব্যাকুল কণ্ঠে বলিয়া উঠিলেন, রাজাধিরাজ, রাজাধিরাজ, অর্জুন বর্মাকে ক্ষমা করুন। ওর দোষ নেই, আমি অপরাধিনী। হত্যা করতে হয় আমাকে হত্যা করুন। রাজা বিরাগপূর্ণ নেত্রে বিদ্যুন্মালার পানে চাহিলেন। বিদ্যুন্মালা ঊর্ধ্বমুখী হইয়া বলিতে লাগিলেন, রাজাধিরাজ, আমি অর্জুন বর্মাকে প্রলুব্ধ করেছিলাম, কিন্তু কিন্তু উনি আমাকে নিয়ে পালিয়ে যেতে সম্মত হননি। ওর অপরাধ নেই, আমি অপরাধিনী। আমাকে দণ্ড দিন রাজাধিরাজ, দণ্ড দিতে হয়, আমাকে দণ্ড দিন। রাজার মুখের কোনো পরিবর্তন হইল না। তিনি আরও কিছুক্ষণ ঘৃণাপূর্ণ চক্ষে চাহিয়া থাকিয়া দুই হাতে তালি বাজাইলেন। অমনি 6 জন অসিধারিণী প্রতিহারিণী কক্ষে প্রবেশ করিল। তাহাদের অগ্রে পিঙ্গলা। রাজা বলিলেন, রাজকুমারীকে মহলে নিয়ে যাও। পিঙ্গলা বিদ্যুন্মালার হাত ধরিয়া তুলিল। সহজ স্বরে বলিল, আসুন দেবী। বিদ্যুন্মালা একবার রাজার দিকে আর একবার অর্জুনের দিকে চাহিলেন। তারপর অধর দংশন করিয়া গর্বিত পদক্ষেপে দাসীদের সঙ্গে প্রস্থান করিলেন। তিনি রাজকন্যা, দাসী কিঙ্করীর সম্মুখে দীনতা প্রকাশ করা চলিবে না। কক্ষে রহিলেন রাজা এবং অর্জুন। রাজা বহ্নিমান শৈলশৃঙ্গের ন্যায় জ্বলিতেছেন। অর্জুন তাহার সম্মুখে মুহ্যমান। রাজার হাত আবার তরবারির মুষ্টির উপর পড়িল। তিনি বলিলেন, রাজকন্যা যা বলে গেলেন তা সত্য? অর্জুন জানে রাজকন্যার কথা সত্য, কিন্তু নিজের প্রাণ রক্ষার জন্য তাহার স্কন্ধে সমস্ত দোষ সে চাপাইতে পারিবে না। সে একবার মুখ তুলিয়া আবার মুখ নত করিল। ধীরে ধীরে বলিল, আমিও সমান অপরাধী মহারাজ। রাজা গর্জিয়া উঠিলেন, কৃতঘ্ন, বিশ্বাসঘাতক, এ অপরাধের দণ্ড জানো?
অর্জুন মুখ তুলিল না, বলিল, জানি মহারাজ। রাজা বলিলেন, মৃত্যুদণ্ডই তোমার একমাত্র দণ্ড, কিন্তু তুমি একদিন আমার প্রাণ রক্ষা করেছিলে, আমিও তাই তোমার প্রাণ দান করলাম। যাও, এই দণ্ডে তুমি আমার রাজ্য ত্যাগ করো। অহোরাত্র পরে যদি তোমাকে আর বিজয়নগর রাজ্যে পাওয়া যায় তবে তোমার প্রাণদণ্ড হবে। বিজয়নগরে তোমার কোনো স্থান নেই। অর্জুনের কাছে ইহা প্রাণদণ্ডের চেয়েও কঠিন আজ্ঞা, কিন্তু সে নতজানু হইয়া যুক্ত করে বলিল, যথা আজ্ঞা মহারাজ। দুদণ্ড পরে বলরাম গৃহে প্রবেশ করিতে করিতে বলিল, রাজার সাক্ষাৎ পেলাম না, বুঝলে, তিনি বিরাম ভবনে নেই। এ কি অর্জুন? অর্জুন ভূমির উপর জানু মুড়িয়া জানুর উপর মাথা রাখিয়া বসিয়া আছে। বলরামের কথায় পাংশু মুখ তুলিল। বলরাম কামানের থলি ফেলিয়া দ্রুত তাহার কাছে আসিয়া বসিল। ব্যগ্র কণ্ঠে জিজ্ঞাসা করিল, কি হয়েছে অর্জুন? অর্জুন ভগ্ন স্বরে বলিল, রাজা আমাকে বিজয়নগর থেকে নির্বাসন দিয়েছেন। সে কি? কেন কেন? অর্জুন অনেকক্ষণ নীরবে বসিয়া রহিল। তারপর নত মুখে অর্ধস্ফুট কণ্ঠে বলরামকে সকল কথা বলিল, কিছু গোপন করিল না। শুনিয়া বলরাম কিছুক্ষণ মেঝের উপর আঙুল দিয়া আঁখ ঝোঁক কাটিল। শেষে উঠিয়া গিয়া নিজ শয্যায় শয়ন করিল। রাজ রসবতীর দাসী রাত্রি খাবার লইয়া আসিল। মঞ্জিরা নয়, অন্য দাসী। মঞ্জিরা এখনো পিত্রালয় হইতে ফিরিয়া আসে নাই। দাসীকে কেহ লক্ষ্য করিল না দেখিয়া সে খাবার রাখিয়া চলিয়া গেল। অবশেষে গভীর নিঃশ্বাস ত্যাগ করিয়া অর্জুন উঠিল। লাঠি দুটি হাতে লইয়া বলরামের শয্যার পাশে গিয়া দাঁড়াইল। ধীরে ধীরে বলিল, বলরাম ভাই, এবার আমি যাই। বলরাম ধর্মর করিয়া শয্যায় উঠিয়া বসিল। বলিল, যাবে? আচ্ছা দাঁড়াও, একটুখানি দাঁড়াও। সে উঠিয়া দ্রুত হস্তে নিজের জিনিসপত্র গুছাইল। নবনির্মিত কামান ইত্যাদি ছালার মধ্যে ভরিল। অর্জুন অবাক হইয়া দেখিতেছিল। বলিল, এ কি, তুমিও যাবে নাকি? বলরাম বলিল, হ্যাঁ, তুমি যেখানে আমিও সেখানে। অর্জুন কুণ্ঠিত হইয়া বলিল, কিন্তু রাজার কামান তৈরি? বলরাম বলিল, কামান তৈরি রইল। ক্ষণিক স্তব্ধ থাকিয়া অর্জুন বলিল, আর মঞ্জিরা? বলরাম বলিল, মঞ্জিরাও রইল। যেখানে মেয়ে মানুষ সেখানেই আপদ। চলো চলো, বেরিয়ে পড়া যাক। আরে খাবার দিয়ে গেছে দেখছি, এসো আগে খেয়ে নি, আবার কবে রাজভোগ জুটবে কে জানে। অর্জুনের ক্ষুধা তৃষ্ণা ছিল না, তবু সে বলরামের সঙ্গে খাইতে বসিল। আহারান্তে দুই বন্ধু বাহিরে আসিল। বলরাম বলিল, চলো আগে বাজারে যাই। পান সুপারির বাজার তখনও সব বন্ধ হয় নাই। বলরাম চিড়া ও গুড় কিনিয়া ঝোলায় রাখিল। ঝোলা কাঁধে ফেলিয়া বলিল, পাথেও সংগ্রহ হলো, বুঝলে। আচ্ছা এবার চলো। কোন দিকে যাবে? পশ্চিম দিকে। পূর্ব দিকের সীমান্ত অনেক দূরে, পশ্চিমের সীমান্তটা কাছে। শুনেছি পশ্চিম দিকে সমুদ্র তীরে ছোট ছোট কয়েকটি রাজ্যও আছে। আকাশ মেঘাচ্ছন্ন। নগরের কর্মকলধ্বনি শান্ত হইয়া আসিতেছে। হেমকূট চূড়ায় অগ্নিস্তম্ভ অস্থির শিখায় জ্বলিতেছে। অর্জুন একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলিল। তারপর হৃদয়ে অবরুদ্ধ আবেগ লইয়া অন্ধকার নিরুদ্দেশের পথে পা বাড়াইল। সহায়হীন যাত্রাপথে বন্ধু তাহার সঙ্গ লইয়াছে, ইহাই তাহার একমাত্র ভরসা। মহারাজ দেবরায় ক্রোধে ক্ষিপ্ত হইয়া গিয়াছিলেন, তথাপি তাহার ন্যায় বুদ্ধি ক্রোধের অগ্নিবন্যায় ভাসিয়া যায় নাই। তিনি স্বভাবতই ধীর প্রকৃতির মানুষ, নচেত সেদিন অর্জুন প্রাণে বাঁচিত না। কিন্তু মানুষ যতই ধীর প্রকৃতির হোক, এমন একটা দৃশ্য চোখে দেখিবার পর সহজে মাথা ঠান্ডা রাখা যায় না।
নিজের বাগদত্তা বধূ অন্য পুরুষের আলিঙ্গনবদ্ধ। কয়জন রাজা রক্ত দর্শন না করিয়া শান্ত হইতে পারেন? দেবরায় বিরাম ভবনে ফিরিয়া আসিলেন। কোটি হইতে তরবারি খুলিয়া দূরে নিক্ষেপ করিয়া পালঙ্কের পাশে বসিলেন। পিঙ্গলা বোধহয় শিলাকুট্টিমের উপর তরবারির ঝনৎকার শুনিতে পাইয়াছিল। দ্রুত আসিয়া রাজার পায়ের কাছে বসিল। জিজ্ঞাসু নেত্রে রাজার মুখের পানে চাহিল। রাজা একবার কক্ষের চারিদিকে কষায়িত দৃষ্টি ফিরাইলেন। তারপর কঠিন স্বরে বলিলেন, পিঙ্গলা, বিদ্যুন্মালাকে স্বতন্ত্র কক্ষে রাখো। দ্বারে প্রহরিণী থাকবে। আমার বিনা আদেশে সে কোথাও বেরোতে পারবে না। পিঙ্গলা বলিল, যথা আজ্ঞা মহারাজ। কিন্তু দেবী বিদ্যুন্মালা ও মণিকঙ্কনা প্রত্যহ প্রাতে পম্পাপতির মন্দিরে যান, তার কি হবে? দেবরায় বিবেচনা করিলেন। ক্রোধের যুক্তিহীনতা কিঞ্চিত উপশম হইল। পরপুরুষ স্পর্শের দোষ স্খালনের জন্য পম্পাপতির পূজা, অথচ এ কি বিড়ম্বনা! যা হোক, হঠাৎ পম্পাপতির মন্দিরে যাতায়াত বন্ধ করিয়া দিলে লোকে নানা প্রকার সন্দেহ করিবে, তাহা বাঞ্ছনীয় নয়। রাজ অন্তঃপুরের কলঙ্ক কথা যতক্ষণ চাপা থাকে ততক্ষণই ভালো। বিদ্যুন্মালা হাজার হোক রাজকন্যা, তাহার সম্বন্ধে সমুচিত চিন্তা করিয়া কাজ করিতে হইবে। রাজা বলিলেন, আপাতত যেমন চলছে চলুক। তা ব্রত উদযাপনের আর বিলম্ব কত? আর এক পক্ষ আছে মহারাজ। এক পক্ষ সময় আছে। রাজা পিঙ্গলাকে বিদায় করিয়া চিন্তা করিতে বসিলেন। রাজপরিবারে এমন উৎকট ব্যাপার বড় একটা ঘটে না, কিন্তু ঘটিলে বিষম সমস্যার উৎপত্তি হয়। মন্ত্রী লক্ষণ মল্লব একবার আসিলেন। রাজা তাহাকে এ বিষয়ে কিছু বলিলেন না। লক্ষণ মল্লব রাজার বিমনা ভাব ও বাক্যালাপে অনুৎসুক দেখিয়া দুই চারিটা কাজের কথা বলিয়া প্রস্থান করিলেন। স্ত্রী জাতির মন স্বভাবতই চঞ্চল। অধিকাংশ নারী বিকীর্ণ মন্মথা, কিন্তু বিদ্যুন্মালাকে দেখিয়া চপল স্বভাব মনে হয় না। সে গম্ভীর প্রকৃতির নারী। রাজকুমারী সুলভ আত্মাভিমান তাহার মনে আছে। তবে সে এমন একটা কাজ করিয়া বসিল কেন? অর্জুন তাহার প্রাণ বাঁচাইয়াছিল, নদী হইতে উদ্ধার করিয়াছিল। অঙ্গ স্পর্শ না করিয়া নদী হইতে উদ্ধার করা যায় না, অনিবার্যভাবেই অঙ্গস্পর্শ ঘটিয়াছিল। কিন্তু কিসে যে কি হয় বলা যায় না। সম্ভবত অঙ্গস্পর্শের ফলেই বিদ্যুন্মালা অর্জুনের প্রতি আকৃষ্ট হইয়াছিল। নারীর মন একবার যাহার প্রতি ধাবিত হয় সহজে নিভৃত হয় না। আর অর্জুন, সে প্রভুর সহিত এমন বিশ্বাসঘাতকতা করিল? অর্জুনের চরিত্র স্বভাবতই সৎ, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। তাহার প্রত্যেক কার্যে তাহার সৎ স্বভাব সুপরিস্ফুট। হয়তো বিদ্যুন্মালার কথাই সত্য, সেই অর্জুনকে প্রলুব্ধ করিয়াছিল। রমণীর কুহক ফাঁদে আবদ্ধ হইয়া কত সচ্চরিত্র যুবার সর্বনাশ হইয়াছে তাহার আর ইয়ত্তা নেই। অর্জুন শাস্তি পাইয়াছে। এখন প্রশ্ন এই, বিদ্যুন্মালাকে লইয়া কি করা যায়? জানিয়া শুনিয়া তাহাকে বিবাহ করা অসম্ভব, অথচ বিবাহ না করিয়া তাহাকে পিতৃরাজ্যে ফিরাইয়া দেওয়াও যায় না। গজপতি ভানুদেব সামান্য ব্যক্তি নন। তিনি এই অপমান সহ্য করিবেন না, আবার যুদ্ধ বাঁধিবে। যে মিত্র হইয়াছে সে আবার শত্রু হইবে। বিষ খাওয়াইয়া কিংবা অন্য কোনো উপায়ে বিদ্যুন্মালার প্রাণনাশ করিয়া অপঘাত বলিয়া রটনা করিয়া দিলে সমস্যার সমাধান হয়। কিন্তু মণিকঙ্কনা প্রবেশ করিল। তাহার মুখ শুষ্ক, চক্ষু দুটি আতঙ্কে বিস্ফারিত। দ্বিধা জড়িত পদে সে পালঙ্কের কাছে আসিয়া দাঁড়াইল। শঙ্কা সংহত কণ্ঠে বলিল, মহারাজ, কি হয়েছে? মালা কি করেছে? বিদ্যুন্মালা ভিতরে ভিতরে কি করিতেছে মণিকঙ্কনা কিছুই জানিতে পারে নাই। এখন বিদ্যুন্মালাকে সহসা বন্দিনী অবস্থায় পৃথক কক্ষে রক্ষিত হইতে দেখিয়া মণিকঙ্কনা আশঙ্কায় একেবারে দিশাহারা হইয়া গিয়াছে। দেবরায় অপলক নেত্রে
কিয়ৎকাল তাহার মুখের পানে চাহিয়া থাকিয়া বলিলেন, তুমি কিছুই জানো না? মণিকঙ্কনা পালঙ্কের পাশে বসিয়া পড়িল। রাজার পায়ের উপর হাত রাখিয়া বলিল, না মহারাজ, আমি তো কিছুই জানি না, কিন্তু আমার বড় ভয় করছে। সহসা মহারাজ দেবরায়ের মনের উষ্মা সম্পূর্ণ তিরোহিত হইল। পৃথিবীতে বিদ্যুন্মালাও আছে, মণিকঙ্কনাও আছে। সরলতা ও কপটতা পাশাপাশি বাস করিতেছে। তিনি মণিকঙ্কনাকে কাছে টানিয়া ঈষৎ গাঢ় স্বরে বলিলেন, তাহলে তোমার আর জেনে কাজ নেই। আজ থেকে তুমি আর বিদ্যুন্মালা পৃথক থাকবে, বুঝেছ? মণিকঙ্কনা আর প্রশ্ন করিল না। রাজার জানুর উপর মাথা রাখিয়া অস্ফুট স্বরে বলিল, যথা আজ্ঞা মহারাজ। অর্জুন ও বলরাম চলিয়াছিল। মেঘাচ্ছন্ন আকাশের তলে অস্পষ্ট পথরেখা ধরিয়া চলিয়াছিল। কেহ কথা বলিতেছিল না, বলিবার আছেই বা কি? একে একে নগরের সপ্ত তোরণ পার হইয়া মধ্যরাত্রে তাহারা নগর সীমানার বাহিরে উপস্থিত হইল। অতঃপর রাজপথের স্পষ্ট নির্দেশ আর পাওয়া যায় না। নদী যেমন সমুদ্রে প্রবেশ করিয়া আপনার অস্তিত্ব হারাইয়া ফেলে, রাজপথও তেমনি উন্মুক্ত শিলা তরঙ্গিত প্রান্তরে আসিয়া আপনাকে হারাইয়া ফেলিয়াছে। পথ বিপথ নির্ণয় করিয়া অগ্রসর হওয়া দুষ্কর। চলিতে চলিতে টিপি টিপি বৃষ্টি আরম্ভ হইল। বলরাম এতক্ষণ নীরবে চলিয়াছিল, এখন অট্টহাস্য করিয়া উঠিল, বলিল, আকাশের দেবরাজ আর বিজয়নগরের দেবরায় দুজনেই আমাদের প্রতি একেবারে বিরূপ। কয়েক পা চলিবার পর অর্জুন বলিল, বিজয়নগরের দেবরায়ের দোষ নেই বলরাম, দোষ আমার। বলরাম বলিল, কারুর দোষ নয়, বুঝেছ, দোষ ভাগ্যের। দৈবজ্ঞ ঠাকুর ঠিকই বলেছিলেন। আমার সঙ্গদোষে তোমারও সর্বনাশ হলো। সে আমার ভাগ্য। টিপি টিপি বৃষ্টি পড়িয়া চলিয়াছে। মাঝে মাঝে বিদ্যুতের মৃদু স্ফুরণ অদৃশ্য প্রকৃতিকে পলকের জন্য দৃশ্যমান করিয়া লুপ্ত হইতেছে। থমকিয়া থমকিয়া বায়ুর একটা তরঙ্গ বহিতে আরম্ভ করিল। পথিক দুজন এতক্ষণে বিশেষ অস্বাচ্ছন্দ্য বোধ করে নাই, এখন রোমাঞ্চকর শৈত্য অনুভব করিতে লাগিল। রাত্রি তৃতীয় প্রহর অতীত হইবার পর বিদ্যুতের আলোকে অদূরে একটি দেউল চোখে পড়িল। দেউলটি ভগ্নপ্রায়, কিন্তু তাহার ছাদযুক্ত বহিরঙ্গ এখনো দাঁড়াইয়া আছে। পরিত্যক্ত দেবালয়, এখানে মানুষ কেহ থাকে বলিয়া মনে হয় না। বলরাম বলিল, এসো অর্জুন, এখানে খানিক বিশ্রাম করা যাক, দিনের আলো ফুটলে আবার বেরিয়ে পড়া যাবে। দুইজনে ছাতের নিচে গিয়া বসিল। এখানে বিরক্তিকর বৃষ্টি ও বাতাস নাই, ভূমিতল শুষ্ক। কিছুক্ষণ বসিয়া থাকিবার পর বলরাম পদদ্বয় প্রসারিত করিয়া শয়ন করিল। অর্জুনের দেহ অপেক্ষা মন অধিক ক্লান্ত। সে জানুর উপর মাথা রাখিয়া অবসন্ন মনে ভাবিতে লাগিল, বিদ্যুন্মালার ভাগ্যে না জানি কি আছে। দুজনেই ঘুমাইয়া পড়িয়াছিল। ঘুম ভাঙিল পাখির ডাকে। আকাশের মেঘ ভেদ করিয়া দিনের আলো ফুটিয়াছে। কয়েকটা চটক পক্ষী মণ্ডপের তলে উড়িয়া কিচির মিচির করিতেছে। আশেপাশে কোথাও মানুষের চিহ্ন নাই, দেউলে দেবতার বিগ্রহ নাই। অর্জুন ও বলরাম আবার বাহির হইয়া পড়িল। বৃষ্টি থামিয়াছে, মেঘের গায়ে ফাটল ধরিয়াছে, তাহার ভিতর দিয়া নীল আকাশ দেখা যাইতেছে। বলরাম ঝুলি হইতে এক মুঠো চিরা বাহির করিয়া অর্জুনকে দিল, নিজে এক মুঠি লইল, বলিল, খেতে খেতে চলো অর্জুন। বলরাম চিরা চিবাইতে চিবাইতে চারিদিকে চাহিয়া দেখিতে লাগিল, বলিল, এখানে মানুষজন নেই বটে, কিন্তু আগে এখানে জনবসতি ছিল, হয়তো গ্রামও ছিল, এখনো তার চিহ্ন পড়ে রয়েছে চারিদিকে। কতদিন আগে এখানে গ্রাম ছিল কে জানে। অর্জুন এবার চক্ষু তুলিয়া ইতস্তত বিক্ষিপ্ত গৃহের ভগ্নাবশেষগুলি দেখিল।
বলিল, 50-60 বছরের বেশি নয়। হয়তো মুসলমানরা এদিক থেকেই বিজয়নগর আক্রমণ করেছিল, তারপর গ্রাম ছারখার করে দিয়ে চলে গেছে। তাই হবে। ক্রমে সূর্যোদয় হইল। ছিন্ন মেঘের ফাঁকে কাঁচা রৌদ্র চতুর্দিকে ছড়াইয়া পড়িল। পাশে তুঙ্গভদ্রার জল ঝলমল করিয়া উঠিল। তাহারা পশ্চিম দিকে যাইতেছে, ডান দিকে তুঙ্গভদ্রা। কিন্তু তাহারা তুঙ্গভদ্রার বেশি কাছে যাইতেছে না, 7-8 রজ্জু দূর দিয়া যাইতেছে। তুঙ্গভদ্রার তীরে সেনা গুল্ম আছে, সৈনিকদের হাতে পড়িলে হাঙ্গামা বাঁধিতে পারে। পথে একটি ক্ষুদ্র স্রোতস্বিনী পড়িল। বর্ষার জলে খরস্রোতা, কিন্তু অগভীর। দক্ষিণ দিক হইতে আসিয়া তুঙ্গভদ্রায় মিলিয়াছে। অর্জুন ও বলরাম জলে নামিয়া অঞ্জলি ভরিয়া জল পান করিল। তারপর 1 হাঁটু জল পার হইয়া চলিতে লাগিল। তরঙ্গায়িত ভূমি, শিলাখণ্ডের ফাঁকে ফাঁকে তৃণোৎকম হইয়াছে, পথের চিহ্ন নাই। আকাশে কখনো রৌদ্র, কখনো ছায়া, 2 পান্থ চলিয়াছে। সূর্যাস্তের পূর্বে বিজয়নগরের সীমা পার হইয়া যাইতে হইবে। দ্বিপ্রহরে তাহারা একটি পায়ন আলোকের তীরে বসিয়া গুড় সহযোগে চিরা ভক্ষণ করিল। তারপর পয় প্রণালীতে জলপান করিয়া আবার চলিতে লাগিল। অপরাহ্নে তাহারা একটি বিস্তীর্ণ উপত্যকায় পৌঁছিল। উপত্যকার পশ্চিম প্রান্তে অপেক্ষাকৃত উচ্চ পর্বত প্রাকারের ন্যায় দাঁড়াইয়া আছে। বোধহয় এই পর্বতই বিজয়নগর প্রান্তের অপরান্ত। উপত্যকার উপর দিয়া যাইতে যাইতে 2 পান্থ লক্ষ্য করিল, আশেপাশে নিকটে দূরে বহু স্তূপ রহিয়াছে। স্তূপগুলির অভ্যন্তরস্থ পাথর দেখা যায় না, বহু যুগের ধুলা ও বালুকায় ঢাকা পড়িয়াছে। মনে হয় সুদূর অতীতকালে এই উপত্যকায় একটি সমৃদ্ধ জনপদ ছিল, তারপর কালের আগুনে পুড়িয়া ভগ্ন স্তূপে পরিণত হইয়াছে। মানুষের হস্তাবলেপের সব চিহ্ন নিঃশেষে মুছিয়া গিয়াছে। অর্জুন ও বলরাম প্রাকার সদৃশ পর্বতের পাদমূলে যখন পৌঁছিল, তখন সূর্যাস্ত হয় নাই বটে, কিন্তু সূর্য পর্বতের আড়ালে ঢাকা পড়িয়াছে। পর্বতের পৃষ্ঠদেশে 1 সারি উচ্চ পাষাণ স্তম্ভ দেখিয়া বোঝা যায় ইহাই বিজয়নগরের পশ্চিম সীমানা। বলরাম ঊর্ধ্বে চাহিয়া বলিল, ওই পাহাড়টা পার হলেই আমরা মুক্ত, বুঝলে? চলো, বেলা থাকতে থাকতে পার হয়ে যাই। পর্বত গাত্র পিচ্ছিল। সাবধানে উপরে উঠিতে উঠিতে বলরাম মন্তব্য করিল, ওপারে কাদের রাজ্য তা কে জানে? অর্জুন বলিল, যদি মুসলমান রাজ্য হয়? বলরাম বলিল, যদি মুসলমান রাজ্য হয় তাহলে অন্য রাজ্যে চলে যাব। দক্ষিণে সমুদ্র তীরে 2-1টি স্বাধীন হিন্দু রাজ্য আছে। পাহাড়ে বেশি দূর উঠিতে হইল না। অল্প দূরে উঠিয়া তাহারা দেখিল সম্মুখেই একটি গুহার মুখ। বহুকাল পূর্বে এই গুহা মানুষের দ্বারা ব্যবহৃত হইত। গুহার মুখে উচ্চ খিলান দিয়া বাঁধানো ছিল। এখন খিলান ভাঙিয়া পড়িয়া গুহা মুখে স্তূপীভূত হইয়াছে, কিন্তু গুহার মুখ একেবারে বন্ধ হইয়া যায় নাই। বলরাম গুহার মধ্যে উকিঝুঁকি মারিয়া বলিল, আমাদের দেখছি গুহা ভাগ্য প্রবল। হ্যাঁ, যেখানেই যাই সেখানেই গুহা। বলরাম একটি প্রস্তর খণ্ডের উপর বসিল, আকাশের দিকে দৃষ্টিক্ষেপ করিয়া বলিল, রাত্রে বোধহয় বৃষ্টি হবে, বুঝলে? পাহাড়ের ওপারে আশ্রয় পাওয়া যাবে কিনা ঠিক নেই। কি বলো, আজ রাত্রিটা এই গুহাতেই কাটাবে? অর্জুন নির্লিপ্ত স্বরে বলিল, তোমার যেমন ইচ্ছা। তবে এসো, এই বেলা গুহায় ঢুকে পড়া যাক। বলরাম উঠিয়া গুহায় প্রবেশের উপক্রম করিল। এই সময় অর্জুনের দৃষ্টি পড়িল গুহা মুখের একটি প্রস্তর ফলকের উপর। অসমতল প্রস্তর ফলকের গাত্রে প্রাচীন কনাটি লিপিতে কয়েকটি আঁকাবাঁকা শব্দ খোদিত রহিয়াছে। অপটু হস্তে পাষাণ কাটিয়া কেহ এই শব্দগুলি খোদিত করিয়াছিল। বহুকালে রৌদ্র বৃষ্টির প্রকোপে অস্পষ্ট হইয়া গিয়াছে, তবু যত্ন করিলে পাঠোদ্ধার করা যায়।
দেবদাসী তনুশ্রী গৌড় নিবাসী শিল্পী মীন কেতুকে কামনা করিয়াছিল। অর্জুন কিছুক্ষণ এই শিলালেখের প্রতি চাহিয়া রহিল, তারপর বাহিরে একটি শিলাখণ্ডের উপর গিয়া বসিল। বলরাম বলিল, কি হলো? অর্জুন উত্তর দিল না। বহু দূর অতীতের এক পরিচয়হীনা নারীর কথা ভাবিতে লাগিল। কবে কে জানে তনুশ্রী নামে এক দেবদাসী ছিল। সম্মুখের উপত্যকায় নগরী ছিল। নগরীর দেব মন্দিরে তনুশ্রী ছিল দেবদাসী। সেকালে দেবদাসীদের বিবাহ হইত না, তাহারা দেব ভোগ্যা। তারপর কোথা হইতে আসিল মীন কেতু নামে এক শিল্পী। হয়তো সে পাষাণ শিল্পে দক্ষ ছিল। যে মন্দিরে তনুশ্রী ছিল দেবদাসীদের অন্যতমা, সেই মন্দিরের শিল্প শোভা রচনার জন্য শিল্পী মীন কেতু আসিয়াছিল। তারপর তনুশ্রী কামনা করিল শিল্পী মীন কেতুকে। অন্তর্গূঢ় তীব্র কামনা। দিন কাটিল, মাস কাটিল, কিন্তু তনুশ্রীর কামনা পূর্ণ হইল না। শিল্পী মীন কেতু একদিন কাজ শেষ করিয়া চলিয়া গেল। হয়তো তনুশ্রীকে নিজের বজ্রসূচি উপহার দিয়া গেল। তারপর একদিন অন্তরের গোপন দাহ আর সহ্য করিতে না পারিয়া তনুশ্রী চুপি চুপি গুহামুখে আসিয়া পাষাণ গাত্রে নিজের মর্মজ্বালা খোদিত করিয়া রাখিল। অনিপুণ হস্তের স্বল্পাক্ষর ভাষায় তাহার হৃদয়ের ক্রন্দন প্রকাশ পাইল। দেবদাসী তনুশ্রী গৌড় নিবাসী শিল্পী মীন কেতুকে কামনা করিয়াছিল। কামনা পূর্ণ হয় নাই। পূর্ণ হইলে মর্মান্তিক গোপন কথা পাষাণে উৎকীর্ণ হইত না। সামান্য দেবদাসী তনুশ্রীকে কেহ মনে রাখে নাই, কিন্তু তাহার ব্যর্থ কামনা পাষাণ ফলকে কাল জয়ী হইয়া আছে। ইহাই কি সকল ব্যর্থ কামনার অন্তিম নিয়তি? অর্জুন তন্ময় হইয়া ভাবিতেছিল। কয়েক বিন্দু বৃষ্টির জল তাহার মাথায় পড়িল। সে ঊর্ধ্বে একবার নেত্রপাত করিয়া দেখিল সন্ধ্যার আকাশে মেঘ পুঞ্জীভূত হইয়াছে। ঝরিয়া পড়া বাড়ি বিন্দু যেন দেবদাসী তনুশ্রীর অশ্রুজল। অর্জুন উঠিয়া বলরামকে বলিল, চলো গুহায় যাই। গুহার প্রবেশ মুখ বেশ প্রশস্ত, কিন্তু ক্রমশ সংকীর্ণ হইয়া ভিতর দিকের অন্ধকারে অদৃশ্য হইয়া গিয়াছে। ভূমিতলে শুষ্ক প্রস্তরপট্ট। এখানে শয়ন করিলে কোনো সুখ না থাক, বৃষ্টিতে ভিজিবার ভয় নাই। দুইজনে প্রস্তরপত্রের খানিকটা ঝাড়িয়া ঝুড়িয়া উপবেশন করিল। বলরাম বলিল, মন্দ হলো না, হ্যাঁ? যদি বাঘ ভাল্লুক না থাকে তবে আরামে রাত কাটবে। এসো এবার রাজভোগ সেবন করে শুয়ে পড়া যাক, অনেক হাঁটা হয়েছে। গুহার বাহিরে ধূসর আকাশ হইতে বিন্দু বিন্দু বৃষ্টিপাত হইতেছে। গুহার মধ্যে অন্ধকার ঘন হইতেছে। দুইজনে শুষ্ক চিড়া গুড় সেবন করিয়া পাশাপাশি শয়ন করিল। দুইজনেই পরিশ্রান্ত। বলরাম অচিরাত ঘুমাইয়া পড়িল। অর্জুনের কিন্তু তৎক্ষণাৎ ঘুম আসিল না। গুহার ভিতর ও বাহির অন্ধকারে ডুবিয়া গেল। রাত্রি গভীর হইতে লাগিল। ক্লান্ত চক্ষু অন্ধকারে মেলিয়া অর্জুন চিন্তা করিতে লাগিল দুইটি নারীর কথা। এক বহু যুগের পরপার হইতে আগতা তনুশ্রী, দ্বিতীয় বিদ্যুন্মালা। একজন সামান্য দেবদাসী, অন্যা রাজকুমারী। কিন্তু তাহাদের জীবনের এক স্থানে ঐক্য আছে। তাহারা যাহা কামনা করিয়াছিল তাহা পায় নাই। নিয়তির পক্ষপাত নাই। নিয়তির কাছে রাজকন্যা এবং দেবদাসী সমান। অর্জুনের মনের মধ্যে রাজকন্যা ও দেবদাসী একাকার হইয়া গেল। গুহার মধ্যে শীতল জলসিক্ত বায়ুর মন্দ প্রবাহ রহিয়াছে। বায়ু প্রবাহ গুহামুখের দিক হইতে আসিতেছে না, ভিতর দিক হইতে আসিতেছে। অর্জুন কিছুক্ষণ তাহা অনুভব করিয়া ভাবিল, গুহার মধ্যে তো বায়ু চলাচল থাকে না, বদ্ধ বাতাস থাকে। তবে কি এ গুহা নয়, সুড়ঙ্গ? পাহাড়ের পেট ফুঁড়িয়া অপর পাশে বাহির হইয়াছে? তাহা যদি হয়
তবে পর্বত লঙ্ঘনের ক্লেশ বাঁচিয়া যাইবে। ক্রমে তাহার চক্ষু মুদিয়া আসিতে লাগিল। অল্পকাল মধ্যেই সে ঘুমাইয়া পড়িল। কিন্তু এই সময় একটি অতি ক্ষীণ শব্দ তাহার কর্ণে প্রবেশ করিয়া আবার তাহাকে সজাগ করিয়া তুলিল। শব্দ নয়, যেন বাতাসের মৃদু অথচ দ্রুত স্পন্দন। বহু দূর হইতে আসিতেছে বাদ্যভাণ্ডের শব্দ। কিছুক্ষণ শুনিবার পর অর্জুন উঠিয়া বসিল। হ্যাঁ, তাই বটে, বহু দূরে কিরিকিরি নাকড়া বাজিতেছে। কিছুক্ষণের জন্য থামিয়া যাইতেছে, আবার বাজিতেছে। কিন্তু এই জনপ্রাণীহীন গিরিপ্রান্তরে এত রাত্রে নাকড়া বাজায় কি? শব্দটা এতই ক্ষীণ যে কোন দিক হইতে আসিতেছে অনুমান করা যায় না। অর্জুন বলরামের গায়ে হাত রাখিতেই সে উঠিয়া বসিল। অন্ধকারে কেহ কাহাকেও দেখিল না। বলরাম বলিল, কে? অর্জুন বলিল, কান পেতে শোনো, কিছু শুনতে পাচ্ছ? বলরাম কিছুক্ষণ স্থির হইয়া বসিয়া শুনিল। শেষে বলিল, অনেক দূরে নাকাড়া বাজছে। এ কি ভৌতিক কাণ্ড নাকি? কারা নাকাড়া বাজাচ্ছে? হ্যাঁ, হুক্কো বুক্কো? অর্জুন বলিল, না না, মুসলমান নাকাড়া বাজাচ্ছে। আমি ওদের বাজনা চিনি। আমিও চিনি। বলরাম আরো খানিকক্ষণ শুনিয়া বলিল, হ্যাঁ তাই বটে, খিটিমিটি খিটিমিটি খিটখিট। কিন্তু মুসলমান এখানে এলো কোথা থেকে বলো তো? পাহাড়ের ওপারে হয়তো বহমনি রাজ্য। তা হতে পারে, কিন্তু পাহাড় ডিঙিয়ে এত দূরে নাকাড়ার শব্দ আসবে? কেন আসবে না? এই গুহা যদি সুড়ঙ্গ হয় তাহলে তো আসতেই পারে। সুড়ঙ্গ? অর্জুন বায়ু চলাচলের কথা বলিল। শুনিয়া বলরাম বলিল, তা সম্ভব। উপত্যকায় যখন মানুষের বসতি ছিল তখন তারা এই সুড়ঙ্গ দিয়ে পাহাড় পার হতো। এখন মানুষ নেই, গুহাটা পড়ে আছে। কিন্তু মুসলমানরা গুহার ওপারে কি করছে? ওপারে কি নগর আছে নাকি? জানি না, সম্ভব বলে তো মনে হয় না। বলরাম একটু নীরব থাকিয়া বলিল, আজ রাত্রে ভেবে আর কোনো লাভ নেই। শুয়ে পড়ো, কাল সকালে উঠে দেখা যাবে। বলরাম শয়ন করিল। অর্জুন উৎকর্ণভাবে বসিয়া রহিল। কিন্তু দুরাগত নাকাড়া ধ্বনি আর শোনা গেল না। তখন সেও শয়ন করিল। পরদিন প্রাতে যখন তাহাদের ঘুম ভাঙিল তখন সূর্যোদয় হইয়াছে। মেঘ ভাঙা সজল রৌদ্র গুহামুখে প্রবেশ করিয়াছে। বলরাম বলিল, এসো দেখা যাক এটা গুহা কি সুড়ঙ্গ। দুইজনে গুহার অভ্যন্তরের দিকে চলিল। নবোদিত সূর্যের আলো অনেক দূর পর্যন্ত গিয়াছে। সেই আলোতে পথ দেখিয়া চলিল। গুহা ক্রমশ সংকীর্ণ হইয়া আসিতেছে। দুইজন পাশাপাশি চলা যায় না। অর্জুন আগে আগে চলিল। অনুমান দুই রজ্জু সিধা গিয়া রন্ধ্র তেরছাভাবে মোড় ঘুরিল। এখানে আর সূর্যের আলো নাই। প্রথমটা ছায়া ছায়া, তারপর সূচি ভেদ্য অন্ধকার। অর্জুন তাহার লাঠি দুটি ভল্লের ন্যায় সম্মুখে বাড়াইয়া সন্তর্পণে অগ্রসর হইল। অনুমান আর দুই রজ্জু গিয়া লাঠি প্রাচীরে ঠেকিল। এবার আবার একটা মোড়, এবার বাঁ দিকে। মোড় ঘুরিয়া কয়েক পা গিয়া অর্জুন দাঁড়াইয়া পড়িল। হঠাৎ অন্ধকার স্বচ্ছ হইয়াছে। বেশ খানিকটা দূরে চতুষ্কোণ রন্ধ্রের মুখে সবুজ আলোর ঝিলিমিলি। সুড়ঙ্গই বটে। অর্জুন বলিল, সুড়ঙ্গই বটেই। সংকীর্ণ সুড়ঙ্গ ক্রমশ প্রশস্ত হইয়াছে, কিন্তু সুড়ঙ্গের শেষে নির্গমনের রন্ধ্রটি বৃহৎ নয়। প্রস্থ অনুমান 2 হস্ত, খাড়াই 3 হস্ত। একজন মানুষের বেশি একসঙ্গে প্রবেশ করিতে পারে না। অর্জুন ও বলরাম রন্ধ্র মুখ দিয়া বাহিরে উঁকি মারিল এবং যাহা দেখিল তাহাতে তাদের দেহ শক্ত হইয়া উঠিল। রন্ধ্র মুখের চারিপাশে ও নিম্নে যেসব ঝোপঝাড় জন্মিয়াছিল তাহা কাটিয়া পরিষ্কৃত হইয়াছে। রন্ধ্র মুখ হইতে জমি
ক্রমশ ঢালু হইয়া প্রায় 20 হাত নিচে সমতল হইয়াছে। সমতল ভূমিতে বড় বড় গাছের বন। গাছগুলি কিন্তু ঘন সন্নিবিষ্ট নয়। গাছের ফাঁকে ফাঁকে বহু দূর পর্যন্ত নিষ্পাদপ ভূমি দেখা যায়। উন্মুক্ত ভূমির উপর সারি সারি অসংখ্য তালপাতার ছাউনি। ছাউনিতে অগণিত মানুষ। মানুষগুলি মুসলমান সৈনিক। তাহাদের বেশভূষা ও অস্ত্রশস্ত্র দেখিয়া বোঝা যায়। মাটির উপর লম্বমান অনেকগুলি তাল গাছের কাণ্ডের ন্যায় বৃহৎ কামান। সৈনিকেরা কামানের গায়ে দড়ি বাঁধিয়া সেগুলিকে পাহাড়ের দিকে টানিয়া আনিতেছে। বেশি চেঁচামেচি কি শোরগোল নাই, প্রায় নিঃশব্দে কাজ হইতেছে। বলরাম কিছুক্ষণ এই দৃশ্য নিরীক্ষণ করিয়া অর্জুনের হাত ধরিয়া ভিতর দিকে টানিয়া লইল। রন্ধ্র মুখ হইতে কিছু দূর গিয়া দুইজনে পরস্পর মুখের পানে চাহিয়া রহিল। শেষে বলরাম হর্ষস্বরে বলিল, গুহার মধ্যে প্রতিধ্বনি হয়, আস্তে কথা বলো, আস্তে। তা কি বুঝলে? একটু চুপ করিয়া থাকিয়া অর্জুন বলিল, ওরা বহমনি রাজ্যের সৈন্য। বলরাম বলিল, তা কত সৈন্য হতে পারে? ছাউনি দেখে মনে হয় 10,000-এর কম নয়, কিন্তু পিছনে আরো থাকতে পারে। তা ওদের মতলবটা কি বলতো? অতর্কিতে বিজয়নগর আক্রমণ করা ছাড়া আর কি বা মতলব থাকতে পারে? ওরা এই সুড়ঙ্গের সন্ধান জানে, তাই সুড়ঙ্গের মুখ থেকে ঝোপঝাড় কেটে পরিষ্কার করে রেখেছে। এই দিক দিয়েই সৈন্যরা বিজয়নগরে প্রবেশ করবে। আর কামানগুলো, সেগুলো তো সুড়ঙ্গ দিয়ে আনা যাবে না। সেই জন্যই বোধহয় ওদের দেরি হচ্ছে, বুঝলে? কামানগুলোকে আগে পাহাড় ডিঙিয়ে নিয়ে যাবে, তারপর নিজেরা সুড়ঙ্গ দিয়ে ঢুকবে। আমারও কিন্তু তাই মনে হয়। বলরাম থলি হইতে চিড়া গুড় বাহির করিয়া অর্জুনকে দিল, নিজেও লইল। বলিল, তা এখন আমাদের কর্তব্য কি? অর্জুন বলিল, এদের কার্যকলাপ আরো কিছুক্ষণ লক্ষ্য করা দরকার, বুঝলে? আমরা যে অনুমান করছি তা হয়তো ভুলও হতে পারে। দুজনে নির্জলা প্রাতরাশ শেষ করিল। বলরাম বলিল, ইতিমধ্যে আমার ছোট্ট কামানে বারুদ গেঁথে তৈরি হয়ে থাকি। যদি কেউ সুড়ঙ্গে মাথা গলায় তাহলে সঙ্গে সঙ্গে তাকে বধ করব। অর্জুন বলিল, প্রস্তুত থাকা ভালো, আমারও ভল্ল আছে। বলরাম থলি হইতে কামান বাহির করিল। কামানে বারুদ ও গুলি ভরিয়া নারিকেল ছোবড়ার দড়ির মুখে চকমকে ঠুকিয়া আগুন ধরাইল। তারপর দুইজনে রন্ধ্রমুখের অন্ধকারে প্রচ্ছন্ন থাকিয়া সৈন্যদের কার্যবিধি দেখিতে লাগিল। দ্বীপ্রহরে কিটিকিটি নাকাড়া বাজিল। এই নাকাড়ার ক্ষীণ শব্দ কাল রাত্রে তাহারা শুনিয়াছিল। যত বেলা বাড়িতেছে সৈন্যদের কর্মতৎপরতাও তত বাড়িতেছে। কয়েকজন সেনানী পদস্থ ব্যক্তি সিপাহীদের কর্ম পরিদর্শন করিতেছে। স্পষ্টই বোঝা যায় কামানগুলিকে টানিয়া পাহাড়ে তুলিবার চেষ্টা হইতেছে। কিন্তু কামানগুলি এতই গুরুভার যে কার্য অতি ধীরে ধীরে অগ্রসর হইতেছে। সৈনিকেরা কর্মে বিরাম দিয়া মধ্যাহ্ন ভোজনে বসিল। বলরাম ও অর্জুন তখন রন্ধ্রমুখ হইতে সরিয়া আসিল। বলরাম বলিল, আর সন্দেহ নেই, তা এখন কর্তব্য কি বলতো? অর্জুন বলিল, কর্তব্য অবিলম্বে রাজাকে সংবাদ দেওয়া। বলরাম কিছুক্ষণ মাথা চুলকাইল। রাজা অর্জুনকে নির্বাসন দিয়াছেন, কিন্তু অর্জুন বিজয়নগরকে মাতৃভূমি জ্ঞান করে। বিজয়নগরকে সে অনিষ্ট হইতে রক্ষা করিবেই। বলরামেরও রক্ততপ্ত হইয়া উঠিল। সে বলিল, ঠিক কথা, কিন্তু রাজাকে অবিলম্বে সংবাদ কি করে দেওয়া যায় বলতো? আমি যেতে পারি, কিন্তু পায়ে হেঁটে যেতে তো সময় লাগবে। ততক্ষণে বলরাম রন্ধ্রমুখের দিকে হস্ত সঞ্চালন করিল। অর্জুন বলিল, না, তুমি যাবে না, আমি যাব। বলরাম চমকিয়া বলিল, তুমি যাবে? কিন্তু রাজ্যের মধ্যে ধরা পড়লেই তো তোমার মুন্ড যাবে। যাই যাক, আমার জীবনের কোনো মূল্য নেই যদি বিজয়নগরকে রক্ষা করতে পারি। অর্জুন, অর্জুন, আমার কথা শোনো, তুমি থাকো, আমি যাচ্ছি, কাল সকালেই পৌঁছতে পারবো। না 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 বলরাম, তুমি বুঝতে পারছো না, ততক্ষণে শত্রু কামান নিয়ে পাহাড় পার হয়ে যাবে। আমি লাঠিতে চড়ে শীঘ্র যাব, আজ রাত্রেই রাজাকে সংবাদ দিতে পারবো।
কিন্তু অর্জুন, তুমি বিজয়নগরকে এত ভালোবাসো? বিজয়নগরকে বেশি ভালোবাসি কি রাজাকে বেশি ভালোবাসি কি বিদ্যুন্মালাকে বেশি ভালোবাসি তা আমি জানি না, কিন্তু আমি যাব। এই সময় বাধা পড়িল। রন্ধ্রমুখের বাহিরে মানুষের কণ্ঠস্বর। বলরাম ও অর্জুন দ্রুত উঠিয়া গুহামুখের পাশের দিকে সরিয়া গেল। বলরাম একবার গলা বাড়াইয়া দেখিল, তারপর অর্জুনের কানের কাছে মুখ আনিয়া ফিস ফিস করিয়া বলিল, অর্জুন, ৩-৪ জন সেনানী এই দিক পানেই আসছে, তৈরি থাকো, ওরা গুহার মধ্যে পা বাড়ালেই কামান দাগবো। বলরাম ক্ষিপ্র হস্তে কামান ও আগুনের পলিতা হাতে লইয়া দাঁড়াইল। সেনানীরা ঢালু জমি দিয়া উপরে উঠিতেছে, তাহাদের বাক্যাংশ বিচ্ছিন্নভাবে শোনা গেল। কামানগুলো আগে পাহাড়ের ওপারে নিয়ে যেতে হবে, বুঝেছ? তারপর সৈন্যরা তো যখন ইচ্ছা সুড়ঙ্গ পার হতে পারে। হ্যাঁ, তুমি সুড়ঙ্গে ঢুকে দেখেছ? দেখেছি, মাঝখানে অন্ধকার বটে, কিন্তু মশাল জ্বাললে। এসো তো দেখি, চলো। রন্ধ্রের মুখ সংকীর্ণ, একসঙ্গে একাধিক ব্যক্তি প্রবেশ করিতে পারে না। বলরাম রন্ধ্রমুখের দিকে কামান লক্ষ্য করিয়া দাঁড়াইল। একটা মানুষ রন্ধ্রমুখে দেখা গেল। সে রন্ধ্রে প্রবেশ করিবার জন্য পা বাড়াইয়াছে, অমনি বলরামের কামান ছুটিল। গুহা মধ্যে বিকট প্রতিধ্বনি উঠিল। প্রবেশোন্মুখ লোকটির বুকে গুলি লাগিয়াছে, সে রন্ধ্রের বাহিরে পড়িয়া গেল। তারপর ঢালু জমির উপর দিয়ে গড়াইতে গড়াইতে নিচে নামিয়া গেল। অন্য যাহারা সঙ্গে ছিল তাহারা এই অভাবনীয় বিপর্যয়ে ভয় পাইয়া চিৎকার করিতে করিতে ছুটিয়া পালাইল। বলরাম উত্তেজিতভাবে অর্জুনের কানে কানে বলিল, অর্জুন, তুমি যাও, রাজাকে খবর দাও, আমি এখানে আছি। যতক্ষণ বারুদ আছে ততক্ষণ কাউকে গুহায় ঢুকতে দেব না। সে আবার কামানে গুলি বারুদ ভরিতে লাগিল। বেশ, আমি চললাম। অর্জুন একবার বলরামকে ভালো করিয়া দেখিয়া লইয়া সুড়ঙ্গ মধ্যে প্রবেশ করিল। হয়তো আর কোনোদিন বলরামের সঙ্গে তার দেখা হইবে না। শেষ হল তুঙ্গভদ্রার তীরে ৭ম পর্ব। লিখেছেন শ্রদ্ধেয় সাহিত্যিক শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। গল্প পাঠ করলাম আমি রাকা। আপনারা শুনছেন ইউটিউব চ্যানেল কথা ও কাহিনী বাই রাকা। আজকের পর্বটি কেমন লাগলো আপনাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। কিন্তু গল্প পাঠ ভালো লাগলে একটা ছোট্ট লাইক করে দেবেন। আর হ্যাঁ, আমাদের চ্যানেলে যদি আপনি নতুন এসে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। কিন্তু আজ তাহলে এখানেই বিদায় চেয়ে নিচ্ছি। পরবর্তী পর্ব নিয়ে ফিরে আসব খুব শীঘ্র। ততদিন সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। নমস্কার।